হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের কেমিস্ট্রি অংশের অর্থাৎ রসায়ন অংশের 4টে চ্যাপ্টার অলরেডি আপলোড করেছি। রাসায়নিক গণনা, তারপরে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে চ্যাপ্টারটি। এইবার তোমাদের অনেকের কাছ থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে কেমিস্ট্রি পোর্শনের বাকি যে চ্যাপ্টারসগুলো সেইগুলো আপলোড করার জন্য। সেই কারণে আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। লেখা রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই চ্যাপ্টারে আমাদের অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন এই তিনটে গ্যাসের কথা শুরুতে জানতে হয় এবং তারপরে তিনটে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিডের শিল্প প্রস্তুতি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি এদেরকে কিভাবে তৈরি করা হয় সেই সংক্রান্ত পড়াশোনা এই চ্যাপ্টারে করতে হয়। আজকে আমরা শুরু করছি অ্যামোনিয়া। একটু ডিটেলে পড়াবো। তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে শুধুমাত্রই সিলেবাসে যতটুকু লেখা আছে, বইতে যতটুকু লেখা আছে, শুধুমাত্র সেইটুকু পড়িয়ে দিয়ে আমি আমার দায়িত্ব শেষ করি না। আমার উদ্দেশ্য থাকে যে সিলেবাস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি সেই সংক্রান্ত বিষয়ে আর একটু কিছু এক্সট্রা নলেজ তোমাদেরকে দেওয়ার, যেটা তোমাদের ভবিষ্যতে যদি তোমরা ক্লাস 11-12 যদি সায়েন্স নিয়ে পড়াশুনো করো সেই ক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি পোর্শনে অনেক হেল্প করবে। এই ধরনের কিছু এক্সট্রা ইনফরমেশানস অলমোস্ট সবকটা চ্যাপ্টারই আমি দিয়ে এসেছি, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তো যাই হোক, আজকে আমি অ্যামোনিয়া শুরু করছি। 2টো ভিডিও সম্ভবত লাগবে অ্যামোনিয়াটা শেষ করতে, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে আরও এগোবো আর কি। শুরুতে আমরা অ্যামোনিয়ার কিছু ইনফরমেশান জেনে নিই, প্রাথমিক কিছু ইনফরমেশান, তারপরে আমরা অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি অর্থাৎ ল্যাবরেটরিতে কী করে তৈরি করা হয় সেটা দেখব। এখন প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এটি অ্যামোনিয়ার কথা বলছি। নাইট্রোজেনের একটি হাইড্রাইড, নাইট্রোজেনের একটা হাইড্রাইড হচ্ছে অ্যামোনিয়া। হাইড্রাইড কাদের বলবো? যে কোনো মৌলের সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন সেই মৌলের হাইড্রাইড তৈরি হয়। তাহলে নাইট্রোজেনের সঙ্গে এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, বুঝতে পারছি, তাহলে নাইট্রোজেনের হাইড্রাইড। এখন নাইট্রোজেনের আরও অনেক হাইড্রাইড হয়, আরও অনেক আরও 2টো হাইড্রাইড হয়, তার মধ্যে অ্যামোনিয়া হচ্ছে একটা। আমি বলে রাখি, নাইট্রোজেনের হাইড্রাইড হচ্ছে 3টে হয় অ্যাকচুয়ালি। একটা যেটা আমরা পড়ছি অ্যামোনিয়া, এছাড়া একটা হয় N2H4, এটার নাম হাইড্রাজিন। ঠিক আছে, কী নাম এখানে লিখছি, হাইড্রাজিন। আর একটা হয় HN3, দেখো NH3 আর এটা HN3, উল্টো, কনফিউজ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রাজোয়িক অ্যাসিড। তো নাইট্রোজেনের এই 3টে হাইড্রাইড হয়, তার মধ্যে একটাই আমার সিলেবাসে আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এবার এই 3টে হাইড্রাইডের মধ্যেই ইনফ্যাক্ট নাইট্রোজেনের যত কম্পাউন্ড হয়, নাইট্রোজেনের যত রকমের যৌগ হয়, সবার যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে অ্যামোনিয়া হচ্ছে সেই একমাত্র যৌগটা যেখানে নাইট্রোজেন পরমাণু সবথেকে বেশি বিজারিত অবস্থায় থাকে। ঠিক আছে, লিখি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে আমরা লিখছি যে নাইট্রোজেন পরমাণু সবথেকে বেশি, যা আমি বললাম ঠিক সেটাই লিখছি, সবথেকে বেশি বিজারিত অবস্থায়। আচ্ছা, এইটা আমাদের দরকার নেই, ওদিকেরটা আমি লিখে রাখতে পারবো ইনফরমেশনের জন্য। সবথেকে বিজারিত অবস্থায় থাকে যে যৌগে, তা হলো অ্যামোনিয়া। ঠিক আছে, এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন সবথেকে বেশি বিজারিত অবস্থায় আছে, আরও বিজারিত হতে পারবে না, জারিত হতে পারবে, বিজারিত হতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে এর মানে। তাহলে কি মানে দাঁড়ালো? যে এটাই দাঁড়ালো যে অ্যামোনিয়া যৌগটি বিজারিত হতে পারে না, কেবলমাত্র
জারিত হতে পারে। এখন জারণ বিজারণের ধারণা তোমাদের নিশ্চয়ই আছে। জারিত যে হতে পারে অর্থাৎ যে জারিত হয় সে অন্য কোনো পদার্থকে বিজারিত করে, আর অন্যদের যারা বিজারিত করে তাদেরকে আমরা বলি কি বিজারক পদার্থ, রাইট? তাহলে অ্যামোনিয়া জারিত হয় নিজে, অন্যকে বিজারিত করে, অর্থাৎ এটা বিজারক পদার্থ হিসাবে কাজ করতে পারে। কিন্তু ও যেহেতু বিজারিত হতে পারে না, যখন কেউ নিজে বিজারিত হয় তখন সে অন্যকে জারিত করে। আবার বলছি, যখন কেউ নিজে বিজারিত হয় তখন সে অন্যকে জারিত করে, আর অন্যকে জারিত যে করতে পারে সে হচ্ছে জারক পদার্থ। কিন্তু অ্যামোনিয়া সেটা পারে না, অ্যামোনিয়া তো নিজেই বিজারিত হতে পারছে না, ফলে অন্য কাউকে জারিত করতে পারছে না, ফলে ও জারক পদার্থ হিসাবে কাজ করতে পারছে না, রাইট? তাহলে এই দুটো জিনিসকে আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি। তাহলে যৌগটি বিজারিত হতে পারে না, ফলে অন্য পদার্থকে জারিত, আচ্ছা এই লাইনটা পরে লিখব, অন্য পদার্থকে জারিত করতে পারে না, তাই অ্যামোনিয়া জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে না। আমরা যখন অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম পড়বো তখন আমাদের এগুলো কাজে লাগবে, কিন্তু আমরা এগুলো আগে থেকে জেনে রাখি আর কি। তাহলে এক হচ্ছে বিজারিত হতে পারে না, দুই হচ্ছে কি বললাম, অ্যামোনিয়া জারিত হতে পারবে, জারিত হতে পারে, ফলে অন্যকে বিজারিত করতে পারে, ফলে অন্য পদার্থকে বিজারিত করতে পারে, তাই অ্যামোনিয়া বিজারক দ্রব্য বা বিজারক পদার্থ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এই হয়ে গেল 2 নম্বর পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে অ্যামোনিয়ার সংকেত তো আমরা জানছি, এটা NH3, এটাকে আমরা অ্যামোনিয়ার আণবিক সংকেত বলি। সংকেত অনেক রকমভাবে লেখা যায়। যখন একটা অণুকে প্রকাশ করা হয় যে সংকেতের সাহায্যে, তাকে আমরা আণবিক সংকেত বলি। তাহলে অ্যামোনিয়ার একটা অণু প্রকাশ পাচ্ছে এই NH3 লেখার মাধ্যমে, সুতরাং এটা হচ্ছে অ্যামোনিয়ার আণবিক সংকেত। এছাড়া আরেক ধরনের সংকেত আমরা এখন ক্লাস 10-এই জানি, সেটা হচ্ছে গঠন সংকেত। নিশ্চয়ই তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়েছো, আমি পড়েছি সেখানে। অ্যামোনিয়ার গঠন, লুইস ডট গঠন, সেখানে আমরা জেনেছি যে অ্যামোনিয়া এরকম দেখতে হয়, 3টে হাইড্রোজেন থাকে অ্যামোনিয়াতে, 3টে হাইড্রোজেনের সঙ্গে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, যার একটা সমযোজী বন্ধন তৈরি হয়। আর অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। অ্যামোনিয়াতে এমনি অ্যামোনিয়ার যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, অ্যামোনিয়ার পরমাণু ক্রমাঙ্ক 7, সেক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন আর তার পরেরটায় থাকে 5খানা ইলেকট্রন। 5টার মধ্যে এই 2টো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করলো না, মানে এই মুহূর্তে অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় নাইট্রোজেনের এই 5টা ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নিল না, বাকি 3টে ইলেকট্রন নিল। সেই 3টে ইলেকট্রনই হচ্ছে এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, যারা হচ্ছে 3টে বন্ড করেছে। একটা বন্ড তৈরি করতে আমরা জানি 2টো করে ইলেকট্রন লাগে, তো এই বন্ডটা তৈরি হতে নাইট্রোজেন একটা ইলেকট্রন দিল আর এখান থেকে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, তো প্রত্যেকটা বন্ড তৈরি হতে হতে 2টো করে ইলেকট্রন লেগেছে। ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়াতে, এই অ্যামোনিয়া অণুতে যদি বলা হয় যে বন্ধন ইলেকট্রন জোড়, দেখো ছোটো হাতের ই লিখে মাথায় মাইনাস দেওয়া মানে হচ্ছে ইলেকট্রন। তাহলে বন্ধন ইলেকট্রন জোড় কটা আছে, যতগুলো বন্ধন দেখতে পাচ্ছি ততগুলো, 1, 2, 3টে বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 3টে। আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কতগুলো আছে, একটা। জোড় মানে কি, পেয়ার তো, মানে এক জোড়া। তাহলে এখানে 2টো ইলেকট্রন আছে মানে কি এক জোড়া আছে, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা, একটা। তাহলে এই হয়ে গেল অ্যামোনিয়ার লুইস ডট গঠন, যেটা আমরা কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছি। এই মোটামুটি প্রাথমিক ধারণা। এরপর আমরা অ্যামোনিয়ার
পরীক্ষাগারে কী করে তৈরি করা হয় সেটা দেখব। তাহলে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস যদি আমরা প্রস্তুত করতে চাই, বেশ কয়েকটা কী বল পয়েন্টস আমাদের লিখতে হবে। প্রথম কথা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, অর্থাৎ যাদের বিক্রিয়া করাতে হবে, যাদের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ কারা কারা সেইটা বলতে হবে। তো দুটো জিনিসের মধ্যে বিক্রিয়া করানো হয়, নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা অ্যামোনিয়াম সালফেটের মধ্যে যে কোনো একটা। অ্যামোনিয়াম সালফেট, এখন এই যে আমি যে সংকেতগুলো লিখছি তার সঙ্গে নামগুলো যে বলছি, আমি আশা করছি যে এদের নাম তোমরা জানো। যদি না জানো তাহলে নামগুলো লিখে নাও, আমি আর এখানে নামগুলো লিখছি না, অনেক সময় লেগে যাবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, এর মধ্যে যে কোনো একটা নেব। তার সঙ্গে কাকে বিক্রিয়া করাবো? 2 নম্বরকে। 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অথবা ক্যালসিয়াম অক্সাইড অথবা সোডিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা, বি এর মধ্যে যে কোনো একটা নিয়ে বিক্রিয়া করাবো। তাহলে 2 নম্বর হচ্ছে বিক্রিয়াটা কি সেটা লিখে নিই। রাসায়নিক সমীকরণ, বিক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে, দেখো তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল টুয়াইস, আর তার সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি মেশালাম। আমি এটার বদলে এটা বা এটা লিখতে পারতাম, এটার বদলে এটা লিখতে পারতাম, মানে তুমি সবগুলোই মানে কম্বাইন করিয়ে বা পারমুটেশন কম্বিনেশন করে তুমি বিভিন্ন ইকুয়েশন বানাতেই পারো। প্রত্যেকটাই হয়ে যাবে অ্যামোনিয়ার পরীক্ষাগারে অ্যামোনিয়ার যে প্রস্তুতি তার রাসায়নিক সমীকরণ। এইবার এটা যখন নেওয়া হয় পরীক্ষাগারে, যখন বিক্রিয়াটা করানো হয়, তখন এটা 3:1 অনুপাতে নেওয়া হয়। মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইডটা 3 ভাগ আর অ্যামোনিয়াম ক্লোরাইড 1 ভাগ। কি তৈরি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 আর তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। অ্যামোনিয়া যেহেতু গ্যাস তাই পাশে একটা আপসাইড অ্যারো দেওয়া থাকে, এটা গ্যাসের চিহ্ন নিশ্চয়ই জানো তোমরা। আর এখানটা আগে একটা ডেল্টা সাইন লিখে দিই, ত্রিভুজ মানে ডেল্টা মানে হিট, উত্তপ্ত করা। ঠিক আছে, আর তার সঙ্গে এখানে জলের অণু তৈরি হয়। এই হয়ে গেল সমীকরণ। এরপর কাজের সমীকরণ ব্যালেন্স করা, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইডে 2টো ক্লোরিন, তাহলে এখানে সামনে 2 দিলাম, নাইট্রোজেন হয়ে গেল 2টো, নাইট্রোজেনের সামনে 2 দিলাম। ঠিক আছে, হাইড্রোজেন হয়ে গেল 6টা আর 2টো 8টা। দেখো 8টা মিলে গেছে, ক্লোরিন মিলে গেল, নাইট্রোজেন না মেলেনি কেন? এই যে 8টা আর এখানে 2টো আছে, 10টা। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6টা, আর যদি এখানে 4টে হয় তার মানে যদি আমি জলের সামনে একটা 2 বসাই তাহলে 10টা হয়ে গেল হাইড্রোজেন, এদিকেও 2টো আর 8টা 10টা। অক্সিজেন 2টো, এখানে অক্সিজেন 2টো। এবার পুরোপুরি ব্যালেন্সড হয়ে গেছে ইকুয়েশন। যখনই কোনো রাসায়নিক সমীকরণ লিখবে মনে রাখবে যে সমীকরণ ব্যালেন্স করতেই হবে। কেন ব্যালেন্স কেন করতে হবে? পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায় যদি কোনো সমীকরণ লিখতে বলে, ঠিক আছে, সমীকরণ লেখার জন্য ধরো 1 নম্বর দেওয়া আছে, এই সমীকরণটা লেখো, কত মার্কের কোয়েশ্চেন? 1 মার্কের। তাহলে তুমি যদি ব্যালেন্স যদি না করো তাহলে তুমি পাবে হাফ, আর যদি তুমি ব্যালেন্স করো তাহলে তুমি পাবে 1 ফুল মার্কস। আর যদি এরকম হয় ব্যালেন্স সবই করেছো কিন্তু যেটা তৈরি হওয়ার কথা অ্যাকচুয়ালি বাস্তবে সেটা তৈরি হয়নি, অন্য কিছু তুমি লিখে ফেলেছো, দিয়ে ব্যালেন্স করে ফেলেছো, তাহলে 0। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো এক্স্যাক্ট ম্যাচ করতে হবে। ধরো এখানে জলের জায়গায় আমি H2O জায়গায় আমি H2O2 লিখে দিলাম, হাইড্রোজেন পারঅক্সাইড লিখে সামহাও আমি ব্যালেন্সটা করে ফেললাম, তাহলে 0 পাবে, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড তো তৈরি হয় না। ঠিক আছে, তাহলে ব্যালেন্স ইজ আ মাস্ট, কারণ ব্যালেন্স না করলে পরীক্ষায় ফুল মার্কস পাবে না সমীকরণে। যদি সমীকরণে এটা 1 এর বদলে 2 থাকতো তাহলে ব্যালেন্স করলে 2 পাবে, ব্যালেন্স না করলে 1 পাবে। ব্যালেন্স সবসময় একটা সমীকরণের যা টোটাল মার্কস থাকে তার অর্ধেকটা ব্যালেন্স করার জন্যই থাকে। আচ্ছা, বাকি কম্বিনেশানগুলো নিয়েও করা যেতে পারে। সমীকরণ এটাও হতে পারে, আবার এটাও। দেখো আমি ক্যালসিয়াম অক্সাইড নিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইডের বদলে আমি অ্যামোনিয়াম
সালফেট নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম না নিয়ে আমি অ্যামোনিয়াম কেন, আমি এইখানটায় করি, সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারি। আমি বলতে চাইছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে আমি সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারি, ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড না নিয়ে। তাহলে কী হবে, এই ক্ষেত্রেও দেখো ক্যালসিয়াম আছে আর সালফেট আছে, সুতরাং এখানে যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছিল, এখানে ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। এখন ক্যালসিয়াম সালফেটের সঙ্গে CaSO4, এটা তোমাকে জানতে হবে। এখন এখানে 2 যে হবে না, এইগুলো নিয়ে বলার আমার এই মুহূর্তে কিছু নেই, কারণ আমি ধরে নেবো তোমরা প্রত্যেকটা পদার্থের সংকেত নিচু ক্লাস থেকে জেনে এসেছো, কী করে সংকেত লিখতে হয় ইত্যাদি সম্পর্কে তোমাদের ধারণা আছে বলে আমি ধরে নেবো। যদি না থাকে ধারণা, তাহলে আমাকে সেটা তোমরা জানিও কমেন্ট বক্সে, সেরকম হলে আমি একটা ভিডিও তার জন্য করে দেবো তোমাদেরকে। তাহলে ক্যালসিয়াম সালফেট হলো, আর তার সঙ্গে অ্যামোনিয়া হলো, আর তার সঙ্গে জল তৈরি হলো। যদি থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড আর NaOH, তাহলে Na আর এখানে Cl মিলে NaCl হবে, বুঝতেই পারছো। আর অ্যামোনিয়া জল যা হবে হবে। এবং প্রত্যেকটা ইকুয়েশন কিন্তু তোমাদেরকে কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। আমি চাইছি এই ব্যালেন্সগুলো তোমরা নিজেরা করো, কারণ ব্যালেন্স করলে কী হবে, এইগুলো ব্যালেন্স করতে পারলে তোমাদের একবার করে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 3 নম্বর আমরা লিখব হচ্ছে নীতি, প্রিন্সিপাল। কোন প্রিন্সিপালের উপরে বেস করে আমরা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করি। প্রিন্সিপালটা হচ্ছে এটাই যে, আচ্ছা, প্রিন্সিপাল লেখার সময় এই যে আমি লিখছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা পারলে বানান করে লিখবে, বাংলায় বানান করে লিখবে, ঠিক আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড ও ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের 1:3। আমি যদি এটা আগে লিখলাম তাই 1:3 লিখলাম, এখানে এটা আগে আছে তাই 3:1 ছিল। 1:3 অনুপাতের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, সাথে জল আর কি লবণ তৈরি হয়, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ও ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। বোঝা যাচ্ছে, আশা করা যায়। এইবার এই নীতির পাশাপাশি আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শর্ত, অর্থাৎ কোন শর্তে এই বিক্রিয়কগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে। এক্ষেত্রে শর্ত একটাই, সেটা হচ্ছে এই যে উত্তপ্ত করা, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে বিক্রিয়ক দুটির, মানে যে বিক্রিয়ক দুটো আমরা নিয়েছি আর কি, অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড, বিক্রিয়া দুটির মিশ্রণকে উত্তপ্ত করতে হয়, এটাই হচ্ছে বিক্রিয়ার শর্ত, ঠিক আছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখনই কোনো প্রশ্নে মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, যদি শর্ত জিজ্ঞেস করে সেই বিক্রিয়ার শর্ত কী, তাহলে বিক্রিয়ার শর্ত বলতে সেখানে আমাদের কি কি মেনশন করতে হয়, কি কি উল্লেখ করতে হয়। সেখানে উল্লেখ করতে হয় উষ্ণতা, যেমন এখানে উষ্ণতার পরিমাণটা কত টেম্পারেচার সেটা উল্লেখ করতে হয়নি, এখানে উত্তপ্ত করতে বলেছে, ওইটাই খালি উল্লেখ করতে হবে যে উষ্ণতা মানে ফাইনালি আমি উত্তপ্ত করছি বা করছি না সেইটাই মেনশন করছি। উষ্ণতা মেনশন করতে হয়, চাপ মেনশন করতে হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে, যেমন এটা হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আবার উল্লেখ না করলেও চলে, যদি স্পেশাল কোনো চাপ থাকে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তে অন্য কোনো 1 ATM এর বদলে অন্য কিছু যদি থাকে ভ্যালু, তাহলে সেই চাপের মানটা উল্লেখ করতে হয়। এছাড়া বিক্রিয়ায় কোনো অনুঘটক ব্যবহার হচ্ছে কি না, হলে কি অনুঘটক, বিক্রিয়ায় অনুঘটকের পাশাপাশি কোনো উদ্দীপক ব্যবহার হচ্ছে কি না, বিক্রিয়ায় কোনো অনুঘটক বিষ ব্যবহার হচ্ছে কি না। এই টার্মগুলোর সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত বলে আমি ধরে নেব। যদি না জানো, আবারও বলছি, কমেন্ট বক্সে জানিও, আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এছাড়া কোনো বিশেষ ব্যবস্থা বা বিশেষ ব্যবস্থাই লিখি,
কোনো বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয় কি না, সেই স্পেশাল কোনো কেস থাকলে সেটা উল্লেখ করতে হয়। যেমন ধরো আমি বলি, একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা অ্যাসিটিলিন গ্যাসকে, অ্যাসিটিলিন আমরা জৈব রসায়ন চ্যাপ্টারে পড়ব, অ্যাসিটিলিন গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি, এবং উত্তপ্তটা কীভাবে করা হয়, একটা উত্তপ্ত কপার বা তামার একটা নল থাকে, টিউব থাকে, তার মধ্যে অ্যাসিটিলিন গ্যাসকে পাস করানো হয়, চালনা করা হয়। এখন এই যে উত্তপ্ত কপারের নলে উত্তপ্ত করা হচ্ছে, এমনি উত্তপ্ত করা হচ্ছে না, তাহলে এই কপারের নলটা হচ্ছে একটা বিশেষ ব্যবস্থা। তাহলে কপারের নলে যদি আমি উত্তপ্ত করি, অ্যাসিটিলিন গ্যাসকে যদি পাস করাই উত্তপ্ত কপার নলের মধ্যে দিয়ে, তাহলে অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি হয়। তাহলে ওইটা হচ্ছে একটা এক্সাম্পল কিসের, বিশেষ ব্যবস্থা। তো যখনই কোনো বিক্রিয়াতে শর্ত লিখতে বলবে, জেনারেলি এইগুলো আমাদেরকে মেনশন করতে হয়। অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার পরে নেক্সট হচ্ছে সেই গ্যাসকে আমরা কিভাবে শুষ্ক করব, শুষ্ককরণ বা শুষ্কীকরণ যাই বলো, অর্থাৎ গ্যাসটাকে ড্রাই বানাতে হবে, শুষ্ক করতে হবে। এখন ড্রাই কেন করতে হবে, মানে ড্রাই আমরা কাকে করি, শুষ্ক আমরা কাকে করি, যার সঙ্গে জল মিশে থাকে। এখন অ্যামোনিয়া তো একটা গ্যাস তৈরি হচ্ছে, তার সঙ্গে জল কী করে মিশে থাকবে, তাই না? কোয়েশ্চেন এরকম আসতেই পারে মাথায়। অ্যাকচুয়ালি কী মিশে থাকে অ্যামোনিয়ার সঙ্গে, জল মিশে থাকে না, জলীয় বাষ্প মিশে থাকে। আমরা সমীকরণটা লেখার সময় দেখলাম যে আমরা ডেল্টা লিখেছি উপরে, অ্যারো সাইনের উপরে, মানে হিট করছি, উত্তপ্ত করছি। তো এতটা উত্তপ্ত করা হয়, সেই উত্তাপে অ্যামোনিয়ার পাশে যে জল তৈরি হচ্ছিল, ওই জলটা বাষ্পীভূত হয়ে যায়। এবার সেই জলীয় বাষ্প আর অ্যামোনিয়া একসঙ্গে মিশে থাকে। সুতরাং জলীয় বাষ্প থেকে অ্যামোনিয়াকে সেপারেট করতে হবে, আলাদা করতে হবে। তার জন্য অ্যামোনিয়াকে কী করতে হবে, শুষ্ক করতে হবে। শুষ্ক করার জন্য কি করা হয়, চুনের স্তম্ভ, ঠিক আছে? চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এখানে পোড়া চুন, ঠিক আছে? চুন স্তম্ভের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে চালনা করা হয়, ঠিক আছে? অ্যামোনিয়া গ্যাসকে চালনা করলে কী হবে, এই যে চুনের যে স্তম্ভ, মানে চুনটা কী করবে, জলটাকে শোষণ করে নেবে, ঠিক আছে? চুনটা মানে ক্যালসিয়াম অক্সাইডটা কী করবে, জলটাকে শোষণ করে নেবে, অর্থাৎ জলের সঙ্গে ও অ্যাকচুয়ালি কী করবে, রাসায়নিক বিক্রিয়াই করবে, করে ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বানাবে আর কি, এবং সেটা ওইখানে থেকে যাবে। ওই চুনের স্তম্ভের যে জায়গাটা, সেইখানে ক্যালসিয়াম অক্সাইডটা ধীরে ধীরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হতে থাকবে, আর জলীয় বাষ্পকে রেখে অ্যামোনিয়া গ্যাস উপরে উঠে বেরিয়ে যাবে। ছবি যেটা বইতে আসে সেটা একবার ভালো করে দেখে নিও। শুষ্কীকরণের আগে একটা পদ্ধতি বলে লেখা আছে, পদ্ধতি আমাদের মুখস্থ করতে হয় না, একবার রিডিং পড়ে নেবে জাস্ট কী করে হচ্ছে, এবং তার সঙ্গে ছবিটা কম্পেয়ার করে নেবে। তাহলে গ্যাসটা যখন বেরোচ্ছে, অ্যামোনিয়া গ্যাসটা এসেও চুন স্তম্ভে প্রবেশ করছে, সেখানে চুন স্তম্ভে জলীয় বাষ্পটা আটকে গেল, ও রিয়াকশান করে ফেললো, করে ওখানেই ওটা এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হিসেবে থেকে গেল, আর অ্যামোনিয়া উপরে উঠে গেল। তারপর আমরা সেই অ্যামোনিয়াটাকে সংগ্রহ করব। সংগ্রহ কী করে করবো সেটা বলার আগে এটা বলে রাখি যে এই চুনকে, মানে এটা অ্যাকচুয়ালি মানে বাংলাতে আমরা এটাকে কী বলি, পোড়া চুন। ইংরেজিতে, ইংরেজি না সরি, কেমিক্যাল নেম কি, ক্যালসিয়াম অক্সাইড। এটার নাম হচ্ছে বাংলায় আমরা এটাকে বলি কলি চুন। এটার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমরা আগেই লিখেছি, আর লিখছি না। শুরুতে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে রিয়াকশন করালাম না, তাহলে ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেল, আর অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে গেল, শুষ্ক গ্যাস। এইবার অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা কী করব, নেক্সট হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে আমরা করব সংগ্রহ, ঠিক আছে? এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে, আমি বলছি কী ধরনের কোয়েশ্চেন্স আসে বা কী করতে হয় আর কি। তার আগে একটু বলে নিই সংগ্রহ কী করে করবো। দেখো, অ্যামোনিয়া গ্যাস আমরা একটু আগে দেখলাম যে অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে মলিকিউলার ওয়েট হচ্ছে 17 বা মোলার মাস 17। সুতরাং এর বাষ্প ঘনত্ব কত হবে, 17/2 মানে 8.5, আর বায়ু মানে বাতাস, তার বাষ্প ঘনত্ব কত, 14.4, ঠিক আছে? তাহলে যার বাষ্প ঘনত্ব বেশি তার আণবিক ভর বেশি। দেখো, আমরা যখন দুটো গ্যাসের মধ্যে কে বেশি ভারী কে বেশি হালকা যখন কম্পেয়ার করব,
সাধারণভাবে আণবিক ভর দিয়ে কম্পেয়ার করলেই হয়। আণবিক ভর মানে সেখানে কণার সংখ্যা মানে অণুর সংখ্যা সমান। আমি 100টা অ্যামোনিয়ার অণু নিলাম, 100টা কার্বন ডাইঅক্সাইডের অণু নিলাম, সংখ্যা এক। তাহলে এইবার যদি আমি ওজন করি তাহলে যার ভর বেশি সে ভারী। এবার 100টার বদলে আমরা নিলাম 1 মোল। আমরা জানি 1 মোলের ভর আমরা জানি 17 গ্রাম এর ক্ষেত্রে। তো 1 মোল অ্যামোনিয়া 17 আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড যদি নিই 44 গ্রাম। কে বেশি ভারী? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু বায়ু যেটা বাতাস, সেখানে তো আর একটা কোনো পার্টিকুলার গ্যাস থাকে না, প্রচুর গ্যাসের মিশ্রণ। এবার আণবিক ভর কথাটা কার জন্য অ্যাপ্লিকেবল? আণবিক মানে কি? অণু সংক্রান্ত। তাহলে যখন আমি অ্যামোনিয়া নিয়ে কথা বলছি সেখানে অ্যামোনিয়ার অণুই আছে, অন্য আর কিছুর অণু নেই। যদি আমি কার্বন ডাইঅক্সাইডের কথা বলছি তাহলে সেখানে শুধুই কার্বন ডাইঅক্সাইডের অণু আছে। তাই আমরা অ্যামোনিয়া বা কার্বন ডাইঅক্সাইড বা অন্য যেখানে একটা অণুর কথা বলা হয় তাদের আণবিক ভর, আমরা আণবিক ভর বলে যে শব্দটা ওইটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু বাতাসের তো আর ওখানে তো আর একটা অণু নেই, অসংখ্য বিভিন্ন ধরনের গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকের পরিমাণ আলাদা এবং বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। তাহলে অনেকগুলো গ্যাসের মিশ্রণের ক্ষেত্রে আণবিক ভর কথাটা বললে একটু টেকনিক্যালি একটু ভুল হয় আর কি, কারণ ওখানে তো একটা কোনো অণু নেই, বিভিন্ন রকমের অণু আছে। তো আণবিক ভর কম্পেয়ার করাও যা, বাষ্প ঘনত্ব কম্পেয়ার করাও তাই, কারণ আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলেই বাষ্প ঘনত্ব হয়। তো 2 দিয়ে ভাগ তো সবার ক্ষেত্রেই করতে হবে। তো বাতাসের মধ্যে কোন গ্যাস কত পার্সেন্ট আছে সেই হিসাবে একটা অ্যাভারেজ বের করা হয়, অ্যাভারেজ আণবিক ভর বা মোলার ভর। অ্যাভারেজ মানে কিন্তু যতগুলো গ্যাস আছে, 10টা গ্যাস আছে, তাহলে সবার ভর যোগ করে 10 দিয়ে ভাগ করলাম তা কিন্তু না, প্রত্যেকটা গ্যাসের পরিমাণ তো আলাদা আলাদা। সুতরাং সেই প্রপোর্শনেট ওয়েতে করতে হয়, সেই ক্যালকুলেশন আমাদের দরকার নেই। করে তাকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্বটা এইটা আসে। তাহলে আমি বলতে পারি যে বাতাস হচ্ছে ভারী। অ্যামোনিয়ার থেকে কে ভারী বেশি? বাতাস। হালকা কে? অ্যামোনিয়া। তাহলে একটা গ্যাস, দুটো গ্যাস যখন পরস্পরের সঙ্গে মিশবে, যে হালকা সে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এবার ছবিটায় লক্ষ্য করো যে একটা পাত্র এরকম উল্টোভাবে রাখা আছে, এখানে বায়ু পূর্ণ আছে। এবার এখান থেকে যদি অ্যামোনিয়া গ্যাস এখানে প্রবেশ করতে থাকে তাহলে অ্যামোনিয়া হালকা, অ্যামোনিয়া 8.5, 14.4-এর থেকে হালকা। তাহলে অ্যামোনিয়া উঠে এরকম এই উপরের দিকে উঠে যাবে এবং পাত্রের এই উপর দিকের পজিশনটা নিয়ে নেবে। আর উপরে যে বাতাসগুলো ছিল সেই বাতাসগুলোকেও নিচের দিকে নামিয়ে দেবে। যেহেতু বাতাসগুলো ভারী নিচে নেমে আসবে, ও হালকা উপরে উঠে যাবে। তাহলে বাতাসকে কোন দিকে অ্যামোনিয়া পাঠাচ্ছে? নিচের দিকে। আমরা এইটাকে বলি যে অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়া আমরা এরকম লিখি যে অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা বা নিম্ন অপসারণের মাধ্যমে সংগ্রহ করা হয়। বায়ুর নিম্ন অপসারণ মানে বায়ুটাকেও নিচের দিকে নামাচ্ছে আর নিজে ওপরের দিকে উঠছে। তাহলে বায়ুটাকে কোন দিকে নামালো? নিচের দিকে। আর বায়ুটাও অপসারিত হচ্ছে নিচের দিকে নেমে, তাই বায়ুর নিম্ন অপসারণ। তাহলে যদি বলে যে অ্যামোনিয়া গ্যাস কীভাবে সংগ্রহ করবো পরীক্ষাগারে তৈরি করার পরে, তাহলে বায়ুর নিম্ন অপসারণের দ্বারা, বায়ুর ঊর্ধ্ব অপসারণের দ্বারা না। বাতাসকে ওপরের দিকে ঠেলে কোনো গ্যাস নিচে নেমে যাবে কখন? যখন সেই গ্যাস বেশি ভারী হবে। ঠিক আছে, যদি আমরা এই যে একটু আগে কার্বন ডাইঅক্সাইডের কথা বলছিলাম, কার্বন ডাইঅক্সাইড 44 আমরা দেখলাম আণবিক ভর, তাহলে বাষ্প ঘনত্ব কত? 22। তাহলে 22 তো বাতাসের থেকে 14.4-এর থেকে বেশি। তাহলে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা সংগ্রহ করব, আমরা সিলেবাসে নিই, তখন আমরা বায়ুর ঊর্ধ্ব অপসারণ করব। বাতাসকে ও উপরের দিকে ঠেলে তুলবে আর নিজে ভারী বলে নিচে নেমে আসবে। ক্লিয়ার কনসেপ্ট? এইবার এখানে আরও কিছু কোয়েশ্চেন্স হয়, আমি কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেনগুলো একবারে আমি শুরু থেকেই আলোচনা করি। সংগ্রহের মধ্যেও কিছু কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট। জলের নিম্ন অপসারণের মাধ্যমে কেন সংগ্রহ করা হয় না, এখানে কিছু কোয়েশ্চেন আছে। আমি একবারে শুরু থেকে শুরু করি যে আচ্ছা আমি এগুলোকে মুছে নিই, কী কী কোয়েশ্চেন্স হয় এই পার্ট থেকে সেটাকে লিখি। দেখো এখানে 3টে কোয়েশ্চেন লিখেছি, তার মানে এটা নয় যে এই 3টে কোয়েশ্চেনই যা পড়ালাম এখনও পর্যন্ত তার মধ্যে থেকে এই 3টে কোয়েশ্চেনই হয়, এরকম না। এতক্ষণ যা পড়ালাম সেগুলো তো ওই রকমভাবেই তো কোয়েশ্চেন্সগুলো পরীক্ষাতে আসবে যেভাবে পড়ালাম। যেমন ধরো অ্যামোনিয়া গ্যাসকে পরীক্ষাগারে প্রস্তুত করার নীতিটি লেখো, বা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণ লেখো, শর্ত লেখো, বা পরীক্ষাগারে তৈরি হওয়া অ্যামোনিয়া গ্যাসকে তুমি কীভাবে সংগ্রহ করবে বা কীভাবে শুষ্ক করবে, ইত্যাদি কোয়েশ্চেন্স তো হবেই।
তার সেই সংক্রান্ত আলোচনা আমরা করলাম। এইবার আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স একই টপিকের উপরে, যে আমরা পরীক্ষাগারে যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে যাই তখন আমরা কি দেখলাম একটু আগে, যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করব NH4Cl, অথবা আমরা অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করব NH4(2SO4). অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, সালফেট ইত্যাদি লবণ ব্যবহার করা যায়, কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা যায় না। কেন? এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এর উত্তর কী হবে? দেখো, বিক্রিয়ার শর্ত কী ছিল? মিশ্রণটাকে উত্তপ্ত করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড বা সালফেট যায়নি, তার সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত, ওটা হচ্ছে ফ্যাক্টর। এবার অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে এমন একটা পদার্থ NH4NO3, একে তুমি যখনই উত্তপ্ত করবে ও সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ভেঙে যাওয়াকে, একটা মলিকিউল ভেঙে যাচ্ছে, সেটাকে ভেঙে যাচ্ছে মানে কি, মলিকিউলের মধ্যে যে সমস্ত অ্যাটমসগুলো আছে তাদের মধ্যেকার বন্ডগুলো ভেঙে যায়, কেমিক্যাল বন্ডগুলো। ভালো ভাষায় আমরা এটাকে বলি বিয়োজন। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট বিয়োজিত হয়, মানে ভেঙে যায়। ভেঙে গিয়ে ও তৈরি করে ফেলে N2O আর জল। কী তৈরি করে? N2O আর জল। ঠিক আছে, ব্যালেন্স করতে হবে, সেটা আলাদা বিষয়। তা মোদ্দা কথা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট তার সঙ্গে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড মেশাই, তাদের সঙ্গে বিক্রিয়া করার সুযোগ পাবে না, ও আগেই ভেঙে যাবে। এবং N2O এর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, আমি লিখছি একটু পরে। আচ্ছা, আমি এখানে লিখেই দিই তাহলে। NH4NO3 থেকে N2O আর H2O, এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এইবার মুশকিল হচ্ছে যে, তাহলে যেটা বললাম যে ও ক্যালসিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড সঙ্গে রিঅ্যাকশন করতে পারলো না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটাই বিস্ফোরণ সহকারে ঘটে, মানে খুব অ্যাগ্রেসিভলি বিক্রিয়াটা ঘটে। ফলে যে এটা করতে যাবে পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে, তার ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে প্রথম কথা হচ্ছে ইকুয়েশনটা লিখতে হবে অবশ্যই, মাস্ট। দ্বিতীয় কথা হচ্ছে NH4NO3 যৌগটি ক্যালসিয়াম অক্সাইড বা হাইড্রোক্সাইড যাই লেখো না কেন, এর সাথে বিক্রিয়া করার সুযোগ পাবে না। ফলে অ্যামোনিয়া হ্যাঁ, এটা NH3 অ্যামোনিয়া তৈরি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে NH4NO3 এর বিয়োজন বিক্রিয়াটি বিস্ফোরণ সহযোগে ঘটে, তাই দুর্ঘটনা ঘটতে পারে বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হতে পারে। সেই কারণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় না। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না কেন? আমরা দেখলাম একটু আগে যে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। তাহলে এই 2 নম্বর কোয়েশ্চেনের যেটা আনসার, সেটা হচ্ছে কারণ। কী কারণ? কারণ জলের মধ্যে দিয়ে তুমি যেই অ্যামোনিয়া গ্যাসটাকে পাস করাতে চাইবে, অ্যামোনিয়া গ্যাস জলের মধ্যে ট্র্যাপড হয়ে যাবে। জলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস খুব উচ্চ পরিমাণে দ্রবীভূত হয়, অর্থাৎ জলের মধ্যে গিয়ে অ্যামোনিয়া গ্যাস গুলে যাবে, আর ওখান থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, আমরা লিখবো যে কারণ NH3 গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য। আমরা যখন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করছিলাম মানে কি, জলীয় বাষ্প মিশেছিল, সেখান থেকে ওকে আলাদা করতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে শুষ্ক হলো, জলীয় বাষ্প চলে গেল, ও আলাদা হয়ে গেল। এইবার যখন ওকে আমি সংগ্রহ করব, আমি যখন আবার ওকে সেই জলের মধ্যেই প্রবেশ করাবো, তখন তো আবারও জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, আর বাইরে বেরোতে পারবে না ওখান থেকে। ফলে আমরা শুষ্ক অ্যামোনিয়া গ্যাসকে আর পাবো না। ঠিক আছে, তাই
শুষ্ক অ্যামোনিয়া গ্যাস আর পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে না? যদি আমরা জলের নিম্ন অপসারণের মাধ্যমে ঘটনাটা ঘটাতে চাই, সংগ্রহটা করতে চাই, হবে না। এই হচ্ছে তার একমাত্র কারণ। ঠিক আছে, থার্ড কোয়েশ্চেন হচ্ছে, দেখো অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিচের পদার্থগুলো ব্যবহার করা যায় না কেন? এই তিনটে পদার্থ ব্যবহার করা যায় না। এবার হঠাৎ করে এই তিনটে পদার্থর নামই কেন লেখা হলো? ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না, তো তার মধ্যে তো আরও 10টা 20টা 100টা যৌগের নাম লেখা যেতে পারতো। অ্যাকচুয়ালি যেটা আমরা ব্যবহার করেছি ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, একটা কথা এখানে উল্লেখ করে নিই, সংগ্রহ যেখানে তোমরা লিখেছো এক লাইন, যে ক্যালসিয়াম অক্সাইড চুন স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করা হলো, তো সেইখানে তুমি ক্যালসিয়াম অক্সাইডের পরিবর্তে কী লিখতে পারো? ক্যালসিয়াম অক্সাইড তো ব্যবহার করা হয়, তার পরিবর্তে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারি বা পটাশিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করতে পারি। এখন দেখো এই দুটো খুব বেশি আমরা এটা নিয়ে কথা বলি না, তো সেই কারণে কোয়েশ্চেন যদি আসে এখান থেকে তাহলে আর মুশকিল হয়ে যাবে। একটা এমসিকিউ কোয়েশ্চেন এলো যে 4টে অপশান থাকলো, যে নিচের কোন পদার্থটাকে দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যাবে না। 3টে অপশান থাকলো, এইটা এইটা এইটা, আর এর মধ্যে থেকে একটা থাকলো। তাহলে এর মধ্যে থেকে যেটা থাকবে সেটাই হবে উত্তর, কারণ এদেরকে দিয়ে শুষ্ক করা যায় না। এখন ওই NaOH বা KOH থেকে অনেকে আবার কনফিউজ হয়ে যাবে যে ওইগুলো তো পড়িনি, খালি তো ক্যালসিয়াম অক্সাইড পড়েছি। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ব্যবহার করা যেতে পারে ক্যালসিয়াম অক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ওই দুটো ওখানে অ্যাড করে নাও সংগ্রহের ওখানে। এবার এই পদার্থগুলো বা এই যে পদার্থগুলো, এইগুলোকে সাধারণভাবে শুষ্ক করার জন্য কাজে লাগানো হয়, খুব বেশি করে এরা ব্যবহৃত হয় আর কি। তো সেই জন্য এদের কথাই খালি বলা হয়েছে যে এদেরকে তো ব্যবহার করা হয় জেনারেলি বিভিন্ন ক্ষেত্রে, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন ব্যবহার করা যাচ্ছে না? অ্যামোনিয়াকে শুষ্ক করতে এগুলো ব্যবহার করা যাচ্ছে না কেন? তাহলে প্রথম কারণ হচ্ছে যে, মানে প্রথমে যেটা অ্যাপ্লিকেবল কারণ সেটা হচ্ছে অ্যামোনিয়া, প্রথমে তোমরা এটি লিখবে যে অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষারধর্মী পদার্থ। ক্ষারধর্মী পদার্থ মানে অ্যামোনিয়া একটা ক্ষার, পরিষ্কার বাংলা কথা। তাহলে ক্ষার যদি হয় তাহলে ও অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে। তাহলে কি হয় এখানে রিয়াকশানটা? H2SO4। এই রিয়াকশানগুলো লিখতে হবে যখনই তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে 3টে তো আর একসঙ্গে দেবে না, যে কোনো একটা দেবে, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না কেন? তখন বলতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিড, আর অ্যামোনিয়া ক্ষারীয়, ওদের মধ্যে বিক্রিয়া হবে, লবণ তৈরি হবে। লবণ আর জল তৈরি হবে না কিন্তু ক্ষেত্রে, শুধু লবণ তৈরি হবে, দ্যাট ইজ অ্যামোনিয়াম সালফেট, NH4+SO4। তাহলে যেহেতু অ্যামোনিয়া বিক্রিয়া করে যাচ্ছে, তাহলে অ্যামোনিয়াকে তো আমি আর পাবো না। শুষ্ক করতে দিলাম, আর্দ্র গ্যাস মানে জল মিশে আছে, জলীয় বাষ্প মিশে আছে রাদার, তো সেটাকে পাঠালাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়ে, যে শুষ্ক হয়ে বেরিয়ে আসবে। ও তো বেরিয়ে আসলোই না, উল্টে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াও রইল না, হয়ে গেল অ্যামোনিয়াম সালফেট। তাহলে আমি তো পেতে চাইছি তো অ্যামোনিয়া, আমি তৈরি করতে চাইছি অ্যামোনিয়া, সেটাই পেলাম না, তাহলে আমার তো লাভ নেই। সুতরাং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। সেকেন্ড, P2O5। P2O5ও হচ্ছে একটা একটা আম্লিক অক্সাইড। কী বললাম? আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড যেহেতু, এবার আমরা শুষ্ক করছি কাকে? অ্যামোনিয়াকে। অ্যামোনিয়ার মধ্যে কি মিশে আছে? জল, মানে জলীয় বাষ্প মিশে আছে। যেহেতু আম্লিক অক্সাইড এ কী করবে? জলের উপস্থিতিতে অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলে বলতে চাইছি তোমাদের, যেটা আমি একটু আগেই বললাম। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে শুধুমাত্র যে বিষয়টা বা যে টপিকটা পড়ানো হচ্ছে শুধু সেইটুকু নিয়ে থাকলে তো হবে না, তার আনুষঙ্গিক আরও দু একটা জিনিস একটু জেনে রাখলে ক্ষতি নেই, বরং পরবর্তী সময় আমাদের অনেক সুবিধা হবে। কী সুবিধা হবে? দেখো, একটা ছোটো জিনিস বলি। এটা যখন বললাম, একটা ছোটো জিনিস আমাকে বলতেই হবে, যেটা না বললে হবে না। অ্যানহাইড্রাইড বলে একটা পদার্থ হয়, এক ধরনের পদার্থ হয় অ্যানহাইড্রাইড। কাকে বলবো? কোনো অ্যাসিড মলিকিউল তুমি নিয়েছো, কোনো অ্যাসিডের অণু নিয়েছো, সেখান থেকে মাইনাস করে দাও কাকে? জলকে। অ্যাসিড মাইনাস জল যা পড়ে থাকে, আচ্ছা এখানে লিখছি, দিস ইকুয়াল টু অ্যাসিড মাইনাস জল। অ্যাসিডের অণু থেকে জলের অণু যদি বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে? অ্যাসিডের অ্যানহাইড্রাইড। আবার
যেটা হচ্ছে 1 নম্বর অ্যানহাইড্রাইডের একটা মিনিং। সেকেন্ড মিনিং হচ্ছে ক্ষার থেকেও হতে পারে। যদি কোনো ক্ষার থাকে সেখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে হয়ে যাবে ওই ক্ষারের অ্যানহাইড্রাইড তৈরি হবে। যে কোনো অ্যাসিড বা ক্ষার অণু থেকে যদি জলের অণু অপসারিত হয় তাহলে যা পড়ে থাকলো সেই পদার্থটা হচ্ছে ওই অ্যাসিড বা ক্ষারের অ্যানহাইড্রাইড। আরেকবার বলছি, সংজ্ঞাটা লিখে রাখতে পারো, আমি আর লিখছি না এখানে। অ্যাসিড বা ক্ষারের অণু থেকে যদি জলের অণু অপসারিত হয় তাহলে যে পদার্থ পড়ে থাকে সেটা হচ্ছে ওই অ্যাসিড বা ক্ষারের অ্যানহাইড্রাইড। আমরা একটু আগেই একটা এক্সাম্পল দেখেছি। আমরা যখন দেখলাম যে অ্যামোনিয়াকে আমরা কী করে সংগ্রহ করব, তখন আমরা দেখলাম যে অ্যামোনিয়াকে আমরা ক্যালসিয়াম অক্সাইডের অর্থাৎ চুন স্তম্ভের মধ্যে দিয়ে প্রবেশ করাই। সে কী করে, জলীয় বাষ্পটাকে শোষণ করে নেয়। জলীয় বাষ্পকে শোষণ করে পোড়া চুন তৈরি করে ফেললো কলিচুন। দেখো ম্যাথামেটিক্যালি তুমি যদি এবার যাও অঙ্কের নিয়মে, এর সঙ্গে জল যোগ করে এটা পেয়েছি, তাহলে এটা থেকে জল বিয়োগ করলে কী পাবো? এটা থেকে যদি আমি জল বিয়োগ করি তাহলে কী পাবো? ক্যালসিয়াম অক্সাইড পাবো না? তাহলে ক্যালসিয়াম অক্সাইডের অণু থেকে জল অপসারিত হলে কী পড়ে থাকে? ক্যালসিয়াম অক্সাইড। কী বললাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অণু থেকে যদি জল অপসারিত হয় কী পড়ে থাকে? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এইটা হচ্ছে এই পদার্থের অ্যানহাইড্রাইড। বোঝা না গেল কী বললাম? তাহলে এবার দেখো 2-3টে এক্সাম্পল দিই। ধরো আমি লিখছি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড এর অ্যানহাইড্রাইড। সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড মানে কি? মানে সালফিউরিক অ্যাসিড থেকে জল তাড়িয়ে দিতে হবে, যা পড়ে থাকবে দ্যাট ইজ SO3 সালফার ট্রাইঅক্সাইড। আমি যদি বলি সালফিউরাস অ্যাসিড H2SO3 H2SO4 সালফিউরাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড হচ্ছে SO2। জলের মলিকিউল বার করো। সবসময় যে এখান থেকে একটা H2ওই বেরোবে তা নয়, দুটো মলিকিউল থেকে একটা H2O বেরোতে পারে, দুটো মলিকিউল মিশিয়ে, বা একটা মলিকিউল থেকে একাধিক H2O বেরোতে পারে। ঠিক আছে, ধরো HNO3 এর অ্যানহাইড্রাইড হচ্ছে N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। 3 নম্বর কোশ্চেনটা মুছে দিচ্ছি, কোশ্চেন লেখা হয়ে গেছে আশা করা যায়। আচ্ছা এটাই মুছে দিই, এখানে লিখি। আচ্ছা ওটাই লিখি একবার, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর অ্যানহাইড্রাইড ক্যালসিয়াম অক্সাইড। ধরো H3PO4। এইবার আমরা আমাদের আসল যেটা আমাদের এখন এখানে দরকার সেটা লিখছি। H3PO4 এর নাম কি? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থেকে যদি জলের অণু চলে যায় অর্থাৎ অ্যানহাইড্রাইড তৈরি হয়, দ্যাট ইজ P2O5। এবার এই প্রত্যেকটা অ্যানহাইড্রাইডকে তুমি যদি জলের সঙ্গে বিক্রিয়া করাও তাহলে সেই করসপন্ডিং অ্যাসিডটা আমরা পেয়ে যাবো। তুমি SO3কে জলের সঙ্গে বিক্রিয়া করাও সালফিউরিক অ্যাসিড পাবো, P2O5কে জলের সঙ্গে বিক্রিয়া করাও ফসফরিক অ্যাসিড পাবো। P2O5 জল, ফসফরিক অ্যাসিড তৈরি হবে না? তাহলে অ্যাসিড তো ফসফরিক অ্যাসিড, আর অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, তাহলে অ্যাসিড ক্ষার আবার বিক্রিয়া হবে, লবণ তৈরি হবে। তো অ্যামোনিয়া যখন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, অ্যামোনিয়াম সালফেট এলো। তাহলে এই যে P2O5 আর H2O মিলে কি তৈরি করবে? ফসফরিক অ্যাসিড। তাহলে অ্যামোনিয়া যদি ফসফরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়াম ফসফেট তৈরি হবে। তাহলে কি তৈরি হবে এখানে? NH4 অ্যামোনিয়াম ফসফেট। ফসফেটের যোজ্যতা বা কি বলবো সংকেত কি? PO4 মাথায় 3-। আর অ্যামোনিয়াম তো হচ্ছে একটাই প্লাস, তাই না? ওটা ব্যালেন্স করতে হয় না চার্জটা। 3টে মাইনাস যখন এটা 3টে থাকতে হবে, 3টে প্লাস থাকতে হবে। 3টে প্লাস থাকতে গেলে 3টে NH4 দরকার, একটা NH4-এর একটা প্লাস, তাহলে 3। এই হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। কি লিখলাম? অ্যামোনিয়াম ফসফেট। এটার নাম কি হচ্ছে? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। দেখো নতুন একটা আমরা কনসেপ্ট শিখে গেলাম কিন্তু আজকে, অ্যানহাইড্রাইড কাকে বলে। এখন তুমি এটা শুধু যদি মুখস্থ করতে তাহলে কী তৈরি হবে ভুলে যাবে, দুদিন পরে ভুলে যাবে। যদি তুমি এটা মনে রাখো যে P2O5 এই অ্যাসিড আর এই অক্সাইড আছে আর এখানে জল আছে, তাহলে অ্যাসিড তৈরি হবে ফসফরিক অ্যাসিড, আর অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া তো লবণ তৈরি হবেই। তাহলে তোমার ব্যাপারটা মনে থাকবে। আচ্ছা আমি কোনো রিয়াকশানে কিন্তু এখানে ব্যালেন্স করছি না,
ঠিক আছে, ব্যালেন্স করাটা তোমাদের প্র্যাকটিসের উপর আমি ছাড়ছি, নিশ্চয়ই তোমরা ব্যালেন্সটা করে নেবে। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান করে যায় অ্যামোনিয়া। এটা অ্যাসিড বা ক্ষার নয়, সাধারণ একটা লবণ, তবু এর সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে। অ্যামোনিয়া বিক্রিয়া করে কী তৈরি করে? CaCl2.8 অ্যামোনিয়া। ডট দিয়ে আমরা যখন কোনো জিনিস লিখি তার মানে হচ্ছে এইটাকে বলা হয়, এটা 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 যে টাইপের যৌগ, যে ধরনের যৌগ, সেটাকে বলা হয় জুতো যৌগ। অনেকে আবার উচ্চারণ করে জুত যৌগ, আমি জানি না ওটা সঠিক উচ্চারণ কিনা। জুতো যৌগকে ইংরেজিতে বলা হয় অ্যাডিশন প্রোডাক্ট বলা হয়, অ্যাকচুয়ালি অ্যাডাক্ট বলা হয়। ঠিক আছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে, এই পার্টিকুলার বিক্রিয়া, যে বিক্রিয়ার সাহায্যে জুতো যৌগ তৈরি হয়, সেই পার্টিকুলার বিক্রিয়ার নাম হচ্ছে জুতো বিক্রিয়া, এবং ইংরেজিতে বলা হয় অ্যাডিশন রিয়াকশান। অ্যাডিশন মানে কি? যোগ হয়ে যাওয়া না? তো যখনই তুমি কোথাও অ্যাডিশন রিয়াকশান দেখবে, তার মানে হচ্ছে এই বিক্রিয়ক পদার্থ যতগুলো আছে তারা সবাই যুক্ত হয়ে একটা অণু তৈরি করবে। একটাই পদার্থ তৈরি হবে বিক্রিয়াজাত, এবং তারও একটা অণু তৈরি হবে। বুঝতেই পারছি আমরা এখানে অ্যামোনিয়া 8 অণু লেগেছে ব্যালেন্স করতে গেলে। তাহলে এদিকে যতগুলোই অণু থাকুক না কেন, 8টা প্লাস 1টা 9টা অণু টোটাল। ডান দিকে অণুর সংখ্যা করা হবে একটা পার্টিকুলার প্রোডাক্ট, তার একটাই অণু যখন তৈরি হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে দ্যাট ইজ অ্যাডিশন রিয়াকশান বা জুতো বিক্রিয়া। তাহলে মোদ্দা কথা হচ্ছে যে এই তিনটে কেন ব্যবহার করা যাবে না অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য? কারণ এরা সবাই ফাইনালি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে। তাহলে যখনই এই তিনটের মধ্যে যে কোনো একটা আসবে, সেই পার্টিকুলার বিক্রিয়াটা, মানে সমীকরণটা মাস্ট লিখতেই হবে। সমীকরণ লিখবে, তার সঙ্গে একটা সেন্টেন্স লিখবে। কি সেন্টেন্স লিখবে? যা এখানে হচ্ছে তাই লিখবে। যদি এটা হয়, বলবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না, কারণ অ্যামোনিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। P2O5 ব্যবহার করা যায় না, কারণ সেটা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে। অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় না কেন? কারণ এটি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে CaCl2.8 NH3 নামক জুতো যৌগ তৈরি করে। সিম্পল একটা সেন্টেন্স, তার করসপন্ডিং একটা ইকুয়েশন, ব্যাস। অনেক লম্বা ইতিহাস কিছু লিখতে হবে না। ঠিক আছে, কপি করো। লাস্ট একটা কোয়েশ্চেন, যেটা না বললেই নয়, লিখেছি পরীক্ষাগারে অ্যামোনিয়া তৈরি হওয়ার সময়। বলছে যে প্রথমে যখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, প্রথমে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, পরে তীব্রভাবে উত্তপ্ত করা হয়। কেন? অ্যাকচুয়ালি এই প্রথমে ধীরে ধীরে উত্তপ্ত করা হয় কেন, এটাই হচ্ছে মূল এখানে জানতে চাওয়া। যে মিশ্রণটাকে তো উত্তপ্ত করতে হবে, তো প্রথমে খুব স্লোলি, আস্তে আস্তে, অল্প অল্প করে হিট করা হয়, খানিকটা সময় চলে যায়, তারপরে তীব্রভাবে উত্তপ্ত করা হয়। এবার এটার কারণ হচ্ছে, এই যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, এইটা তোমরা হয়তো জানবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, উদ্বায়ী। এটা সলিড থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়, অর্থাৎ এর ঊর্ধ্বপাতন হয়। ঠিক আছে, আমরা প্রথমেই যদি খুব তীব্রভাবে উত্তপ্ত করতে থাকি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড সব পাত্র থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন হওয়ার চান্স থাকবে না, ফলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে না। সেই কারণে প্রথমে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, যাতে করে অ্যামোনিয়াম ক্লোরাইড পাত্র থেকে বাইরে চলে না যেতে পারে। তারপর একটা সময় পরে যখন রিয়াকশন হওয়া শুরু হয়, তখন টেম্পারেচার আরও বাড়ানো হয় এবং আরও তীব্রভাবে উত্তপ্ত করা হয়। এই কারণে দেখবে যখন আমরা লিখেছিলাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা বলছিলাম যে মিশ্রণটা কীরকম নেওয়া হয়, 3:1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 3 ভাগ, আর অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে 1 ভাগ। একে নেওয়া হয় কম, একে নেওয়া হয় বেশি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, তোমরা হয়তো খেয়াল করোনি, রিয়াকশন যখন ব্যালেন্স করলাম তখন আমরা এখানে 2 বসালাম, তাই না? এই 2 বসানোর মানে কি? ধরো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড হলো, 2টো অ্যামোনিয়া গ্যাস, 2টো অ্যামোনিয়া মলিকিউল তৈরি হলো, 2টো H2 তৈরি হলো। তাহলে 2টো লিখলাম কেন? ইকুয়েশন কি সাজেস্ট করছে? ইকুয়েশন আমাকে এটাই বলছে যে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি রিয়াকশান করে, তার সঙ্গে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড রিয়াকশান করবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে বেশি বিক্রিয়াতে, আর নিচ্ছি কম, নিচ্ছি এটাকে বেশি। কেন?
এটার কী কারণ? এটার কারণ হচ্ছে এটাই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বেশি পরিমাণে নেওয়া থাকে, তাহলে সেই বেশি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অল্প পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড যদি মিশে থাকে, তাহলে তুলনামূলকভাবে তার ওই ঊর্ধ্বপাতিত হয়ে বাইরে বেরিয়ে যাওয়ার চান্সটা কম থাকবে। এটাই একমাত্র কারণ। এছাড়া যদি আমি ইকুয়েশান ধরে চলি, তাহলে তো অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে বেশি, তাহলে ওকে তো বেশি পরিমাণে নিতে হতো আর কি, কিন্তু আমরা নিচ্ছি কম পরিমাণে, শুধুমাত্রই ঊর্ধ্বপাতনটা যাতে কম পরিমাণে হয় তার জন্য। যদি অ্যামোনিয়াম ক্লোরাইড বেশি পরিমাণে নিয়ে থাকতাম এবং উত্তপ্ত করতাম, তাহলে ও প্রথমেই সব বেরিয়ে চলে যেত উড়ে। ঠিক আছে, তাহলে এই কোয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার এইখানে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো নিজের বন্ধুদের সাথে, এবং যদি পারো সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে আরও অনেক বেশি স্টুডেন্টসদের কাছে ভিডিওগুলো পৌঁছতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।